সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব কামাল উদ্দিন সবুজ। সবুজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। অতিথির মুখ থেকে সমসাময়িক বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। সবুজ ভাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, আপনি যেহেতু একটি জাতীয় দৈনিকের প্রথম সারির জাতীয় দৈনিকের সম্পাদক, এনসিপি মাসব্যাপী রোড মার্চ করছে। এই জুলাই গণ অভ্যুত্থানের বার্তা পৌঁছে দিতে সারা দেশে। আজকে সেই ধারাবাহিকতায় আজকে রোড মার্চ গোপালগঞ্জে পৌঁছানোর কথা পৌঁছেছে এবং তারা গোপালগঞ্জ সদর উপজেলায় একটি সমাবেশেরও আয়োজন করেছে, পথসভা। সেই সমাবেশে পৌঁছবার পথেই বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে এবং তাদের সভামঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের 2টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, ওনার গাড়িতে হামলা করা হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ এই ইউএনওর গাড়ি চালকও আহত হয়েছেন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা হচ্ছে যে বেশ আগের চেয়ে ভালো, কিন্তু এই এনসিপি যারা গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরই তো নিরাপত্তা নিশ্চিত করা গেল না। এবং এর আগেও কিন্তু এনসিপির এই রোড মার্চে বেশ কয়েক জায়গায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। অধিকাংশ জায়গায় আবার তাদের নিজস্ব দলাদলি বা গ্রুপিংয়ের কারণে হয়েছে, কিন্তু গোপালগঞ্জ সেই 5 আগস্ট পরবর্তী সময় থেকেই গোপালগঞ্জ কিন্তু এক ধরনের বাইরে অবস্থান করছিল, পরিস্থিতির বাইরে। তো সেই গোপালগঞ্জের পরিস্থিতি উন্নতি করতে পারলো না বা নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, বা অপর রাজনৈতিক দলগুলোর জন্য কি গোপালগঞ্জ এখন নিরাপদ? ধন্যবাদ। আজকে তো আসলে 16 জুলাই, আজকে আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য এটা একটা বিশেষ দিন, টার্নিং পয়েন্ট। বিকজ আমরা জানি যে এই দিনে, গত বছর এই দিনে আবু সাইদকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম আকরাম। আবু সাইদ ছাড়াও চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অনেকেই কে হত্যা করা হয়েছে এবং জুলাই অগাস্টের এই যে গণ অভ্যুত্থান মানে তখন সংগঠিত হচ্ছিল। এবং আমি প্রথমেই আবু সাইদ সহ সকল শহীদ যারা তাদের মানে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আপনার প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে দেখেন মাসব্যাপী কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু জুলাই যে অভ্যুত্থান সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি সহ সবাই কিন্তু পালন করছে নানাভাবে, গোটা জাতি পালন করছে। এর মধ্যে আজকে আপনি এখন কিছুক্ষণ আগে যে ঘটনার কথা বললেন, গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কোনো জেলা না। এবং এর আগেও আপনি দেখবেন যে, খেয়াল করে থাকবেন যে 5ই আগস্টের পরেও গোপালগঞ্জে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল এবং সেনাবাহিনীর আপনার কনভয় বলেন, সেনাবাহিনীর গাড়িতেও কিন্তু হামলা করা হয়েছে। আজকে আরেকটা করে, এখন মনে করেন গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে যাওয়ার পথে বা যাওয়ার সময় তাদেরকে আক্রমণ করা হয়েছে বা তাদেরকে মানে উস্কানিমূলক অনেক কিছু করে, এটা তো অবশ্যই নিন্দনীয়। এই কারণে যে গোপালগঞ্জকে কেউ যেতে পারবে না। কালকে কি বিএনপি কোনো প্রোগ্রাম করলে বিএনপি কে যেতে পারবে না? গোপালগঞ্জ বা এটা তো আশপাশের জেলার একটি ট্রানজিটর রয়েছে। এটা তো এখন কথাটা হচ্ছে যে এনসিপি কে নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে, সেটা ভিন্ন আরেকটা আলোচনা, কিন্তু তারা সমাবেশ করতে পারবে না বা তারা কোনো মিটিং করতে পারবে না সেটা, এবং আক্রমণ করবে সেটা তো হয় না। আসলে ফেসিবাদী যে শক্তি, যাদেরকে 15-16 বছরে এই দেশ থেকে তাড়ানো হয়েছে মানে অনেক সংগ্রামের পরে, তাদের একটা ড্যান হচ্ছে গোপালগঞ্জ। এদের এই গোপালগঞ্জ অঞ্চলের, আমি এটা কোনো জেনারেলাইজ করছি না, এটাই দেখা গেছে যে গোপালগঞ্জের বেশিরভাগ মানুষই তারা কিন্তু মনস্তত্ত্বের মধ্যে তাদের ঢুকে গেছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের এটাকে ধর্ম মনে করে, ধর্মের মতো। এখানে কোনো ভুল নাই। শেখ হাসিনা বা আওয়ামী লীগ যা করে সবই সঠিক এবং মানে শুদ্ধ, এবং এদের মধ্যে কোনো অনুশোচনা দেখবেন না। এদের মধ্যে কোনো এই যে হত্যাকাণ্ড, গত 15-16 বছর যে এত হত্যাকাণ্ড হলো বিরোধী মতবাদ, এর মধ্যে কোনো, এগুলো সবই শুদ্ধ তাদের মধ্যে। যারা এই ধরনের মনস্তত্ত্ব নিয়ে চলে, যাদের মন মানসিকতার মধ্যে। আর একটু যোগ করি, আপনার একটা লাইন বলি, সেটা হচ্ছে যে
তারা তো এরকমই করবে, এটাই স্বাভাবিক। এখন কথাটা হচ্ছে যে গোপালগঞ্জ এখানে কিন্তু আমি একটা বুঝতে পারলাম না, বর্তমান সরকার যারা আছেন, গোপালগঞ্জ যে এই ধরনের একটা ভালনারেবল জায়গা সেটা কিন্তু তারা জানেন। এটা যে যাচ্ছে, এটার যে একটা নিরাপত্তার ব্যবস্থা করা দরকার বা এটা কেন করলো না বললাম, তাদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। এখন আমার কথা, সর্ষের মধ্যে কি ভূত রয়ে গেছে কিনা সে কথাটা আমি বিভিন্ন সময় বলি। এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা বিভিন্ন প্রশাসনের লোক, আপনি বলছেন যে প্রশাসনের একজন নির্বাহী গাড়িও পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা কি করছিল? তারা তো এই ঘটনা, এটা তো আজকে, এর আগে থেকে তারা ঘটনাগুলি জানে, তাদের কাছে গোয়েন্দা তথ্য থাকার কথা, তাদের কাছে নানাভাবে তার তথ্য, তারা কি করলেন যে সেখানে নিরাপত্তা দিতে পারেন নাই? আপনি দেখেন, আমরা যদি এরকম শেখ হাসিনার আমলে, তারা তো সারা বাংলাদেশের যেখানে তাদের জনসমর্থন একেবারেই শূন্যের কোঠায় অলমোস্ট, সেসব জায়গায় যায় তারা প্রোগ্রাম করেছে, কোনো অসুবিধা তো হয় না। এখন আজকে গোপালগঞ্জে কেন করতে পারবে না মুক্ত স্বাধীন বাংলাদেশে? এটা আজকে এনসিপি হোক, কালকে বিএনপি হোক বা হোয়াট এভার, যে কোনো, এটা তো আপনি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করলে আপনাকে এটা করতে দিতেই হবে। তাদের সঙ্গে রাজনৈতিক মতের মিল অমিল থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কাজে আজকে যে জিনিসটা হচ্ছে যে এগুলো কিন্তু অশনি সংকেত, এগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য অশনি সংকেত। বাংলাদেশের যে ফেসিবাদ এই দেশের মানুষ তারা তাড়িয়েছে, তাদের ফিরে আসার কতগুলি সিমটম দেখা যাচ্ছে। এটা এবং আরো একটি জিনিস সবুজ ভাই, শুধুমাত্র তারা গাড়ি বহরে হামলা চালিয়েছে বা ইউএনওর গাড়ি ভেঙেছে এর মধ্যেই ক্ষান্ত হয়নি। গোপালগঞ্জ শহরের পৌর পার্কে যেই জায়গাটিতে এনসিপির সমাবেশ করার কথা ছিল, সেই জায়গাটিতে জয় বাংলা স্লোগান দিয়ে 1:30টার সময় 1:35 তাদের সভা মঞ্চ, চেয়ার টেবিল বা মাইক টাইক সবকিছু ভেঙে গড়িয়ে দিয়েছে। তো এরকম স্লোগান দিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী করে কাজটা কি ছিল? তারা কেন পারেনি সকালে হামলা হওয়ার পরে দুপুরে আবারও হামলা করবার মতো সক্ষমতা বা সাহস দেখালো কি করে? তার মানে কি আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গাটিতে অসহায়? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটা বললাম, যে এটা কিন্তু আপনি জানেন যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন সবাই কিন্তু কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এবং সেটা বাংলাদেশের যারা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়ছিল সবাই কিন্তু এটা সমর্থন দিয়েছে। এই যে নিষিদ্ধ ঘোষণা, একটা নিষিদ্ধ সংগঠনের লোকরা আজকে জয় বাংলা স্লোগান দিয়েছে, পার্টি স্লোগান দিয়েছে সেখানে। তো তাহলে এই যে আপনার একবার কিন্তু হামলা করেনি, বারবার অনেকবার হামলা হয়েছে, এখনো কিন্তু আমরা যাই না, এখনো সারাদিন আরো রয়ে গেছে। তো কি হবে আমরা জানি না, আমাদেরকে ফলো করতে হবে। আমাদের কথা হচ্ছে যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা মনে করেন যারা প্রশাসনে আছে, এখানে যে একটা বাড়তি নিরাপত্তার দরকার আছে, এবং এখানে যে এই ধরনের সিচুয়েশন, এটা কি তারা জানেন না? আমার তো ধারণা ভিতর থেকে অনেকে এইসব সঙ্গে যুক্ত থাকতে পারে। এটা আমি আরেকটা, যদিও আমার তথ্য নাই, এই জন্য নাই। আপনি দেখেন, আপনি বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়িয়েছে, কিছু অল্প সংখ্যক লোক বিদেশে চলে গেছে, কিন্তু তাদের সব টুলসগুলি রয়ে গেছে, তাদের সমর্থকগুলি রয়ে গেছে, এবং সেগুলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে। আপনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখন যারা আছে তাদের কত পার্সেন্ট যে গত আমলে ছিল তাদের কত পার্সেন্ট এখন এই মুহূর্তে নাই? পার্সেন্টেজ নিশ্চয়ই 50। এই থানার ওসি অন্য থানায়, ওই লোকগুলাই আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এরা এখন সুযোগের অপেক্ষায় থাকে, কারণ এদের শেখ হাসিনা এইভাবে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বলেন, রাষ্ট্রের যে এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, তাদেরকেও দলীয় বাহিনীতে পরিণত করেছে, এবং তাদের মনস্তত্ত্বের মধ্যে এটা ঢুকে গেছে। সেই কারণেই তারা ইউনিফর্ম আমি সবার কথা বলছি না, যেখানে সবাই যে এই কাজ করে, কেউ না কেউ নিশ্চয়ই আছে, এবং প্রশাসনের মধ্যেও আছে। কারণ আপনি তো সবাই তো রয়ে গেছে, এখান থেকে তো কেউ বিতাড়িত হয় নাই, বিদায় হয় নাই। কিন্তু এই ধরনের একটি গণ অভ্যুত্থানের পরে ক্লিনজিং করতে হয়। ক্লিনজিং না করলে আপনি ভবিষ্যতে এরকম বহু ঘটনা দেখবেন। আজকে গোপালগঞ্জে দেখছেন, কালকে তো আপনি আপনার ঢাকায় এরকম কোনো ঘটনা করতে পারে। কারণ এরা তো প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাতে বাহিনী শুরু করতে, গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তাদের লোক আছে, এবং এই সমর্থনগুলি তারা কিন্তু পাবে। তা কাজেই গোপালগঞ্জ এটা একটা ওয়েক আপ কল, এর আগেও হয়েছে। কাজে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদেরকে এটাকে সিরিয়াসলি নিয়ে এটা ক্লিনজিং করা উচিত। ওরা তো ধরেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে তারা তাদের কাজ করেছে, এবং তাদেরকে আইনের আওতা আনা উচিত, এই কারণে যে তারা একটা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার পরে এই ধরনের ঘটনা ঘটেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে একটি দলের নির্ধারিত আপনার সমাবেশের মধ্যে তারা যে হামলা চালিয়েছে, এগুলো আপনি করতে পারেন না। আপনি
তাকে যেই দলটা করেছে তাদের সঙ্গে আপনি রাজনৈতিকভাবে কারো যদি মতের অমিল থাকে সে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, কিন্তু আপনি সভা সমাবেশ করতে দিবেন না, হামলা করবেন, সেগুলো যাত্রাপথে আটকাবেন, আপনি গুলি করবেন, এটা তো আমরা বাংলাদেশের মানুষ এই জন্য এই সংগ্রাম করে নাই, এই জন্যই গণ অভ্যুত্থান করে নাই। তাহলে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কেমন পদক্ষেপ আমি মনে করি ব্যর্থ হয়েছে এবং সেই জন্য সরকারি সেখানে ইয়ে করা উচিত। আমি যেটা বারবার বলছি, আমার কেন জানি মনে শস্যের মধ্যে ভূত আছে, আরেকবার বলছি আমি, এটা শুধু গোপালগঞ্জে নয়, এর আগেও আমি গোপালগঞ্জের আগে যে ঘটনা করছেন সেখানেও কিন্তু নানা সারা দেশে বর্তমান যে আইন শৃঙ্খলা এরা কিন্তু গোপালগঞ্জটা ওয়েক আপ। আপনি মনে করবেন না যে গোপালগঞ্জে যেহেতু তাদের একটা সাপোর্ট বেজ আছে, সেখানে হয়তো তাদের সংখ্যার এটা হয়তো একটু বেশি থাকতে পারে সেটা, কিন্তু তাদের তো বিভিন্ন জায়গায় লোকগুলি আছে কম বেশি, তারা কিন্তু তাদের এই রাজনীতি বলেন, তাদের যে আদর্শ বলেন, যদিও আওয়ামী লীগ নিজেকে রাজনৈতিক দল হিসেবে গত 15-16 বছর রাজনৈতিক দল হিসেবে নিজেকে নিঃশেষ করে দিয়েছে, কিন্তু তারা এটাকে ধর্মের মতো মনে করে, ধর্মকে না যতটুকু মানে এটাকে তার হচ্ছে বেশি মানে। তো কাজেই এটা তাদের মনস্তত্ত্বের মধ্যে আছে, যেটা বারবার বলতে, কাজেই তারা যে কোনো কিছু করতে পারে। তারা বলে স্বাধীনতা চেতনার কথা বলে, তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আসলে তারা বাংলাদেশের আজকে, আমি আল্লাহ না করে বাংলাদেশে যদি কি বলে অস্তিত্বের সম্মুখীন হয়, যদি বিপন্ন হয়, বাংলাদেশের অস্তিত্ব যদি বিপন্ন হয়, তারা কোন দিকে সাইড নিবে এই নিয়ে অনেকের মধ্যে শঙ্কা আছে। কাজেই এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা চলে, যারা মনে করো যে এই দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে ভেঙে আরেকটি রাষ্ট্রের তাবেদারি করার জন্য, সেটা এদেশের মানুষ মেনে নেবে না। এদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে চায়, এখানে একটা গণতান্ত্রিক কি বলে সমঝোতা চায়, এখানে আপনার ওই আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণতন্ত্রকে শেষ করে দিবেন, বিরোধী মত এবং পথের লোকজনকে গুম করবেন, হত্যা করবেন, আবার বিদেশে পালিয়ে যাবেন, আবার এখানে নানা ধরনের গন্ডগোল বাবাকে দেশে বিশৃঙ্খলা, এগুলো আমি মনে করি যে ফেসিবাদী যে রাজনৈতিক দল এবং সংগঠনগুলি আছে, যারা এই নানাভাবে এটাকে এই ফেসিবাদকে তাড়িয়েছে। 16 বছর আপনি দেখেন বাংলাদেশ কতই না ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এখান থেকে বারবারই আমি একটা কথা বলি, এটা থেকে আমাদের শিক্ষা নিতেই হবে। আমাদের যদি না নেয়, এই ফেসিবাদীরা কিন্তু দেখবেন যে বিভিন্ন জায়গায় বসে আছে, আজকে যদি একটা কোনো জায়গায় একটা গন্ডগোল দেখে একটা সাইড নেয়, তারা সাইড আপনার সরাসরি নেয় না, তারা তাদের কৌশলে নিয়ে ওই আপনার ওটাকে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে, আবার আরেকটা নেয়। এটা কিন্তু তারা কিন্তু তাদের মূল লক্ষ্যে কিন্তু অবিচল আছে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে এদেশকে অস্থিতিশীল করা, এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে পুনঃপ্রতিষ্ঠিত না হয়, কারণ তারা জানে যে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাদের সহজে ক্ষমতা আসার শক্তিশালী গণতন্ত্র যদি এখানে থাকে তাহলে তাদের সম্ভাবনা নাই, কারণ লুটপাটের। কিন্তু সবুজ ভাই, আপনি বলছেন যে গণতান্ত্রিক একটা ঐক্য বা এই যে ঐক্য, জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আজকে 16 জুলাই শহীদ আবু সাঈদ বন্দুকের নলের সামনে 2 হাত প্রসারিত করে এই মুক্তির জন্য বা এই ফ্যাসিবাদের পতনের জন্য তিনি আজকে আত্মাহুতি দিয়েছিলেন। তার মা একটি ইন্টারভিউ দিয়েছেন আজকের এই দিনকে কেন্দ্র করে, তার ছেলের শাহাদাতের 1 বছর পূর্ণ হলো। তিনি বলেছেন, শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম, তিনি বলেছেন, ছেলের স্বপ্নের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই যে তার একজন শহীদ মাতার যে বক্তব্য, সেটি বাস্তবায়নের জন্য যে রাজনৈতিক সমঝোতার কথা আপনি বলছিলেন, সেই সমঝোতার পথ তো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, এবং রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একসাথে ছিল, একই ময়দানে ছিল, তাদের মধ্যে তো দূরত্ব দিন দিন বেড়েই চলছে। তাহলে এই শহীদ মাতার স্বপ্ন আদৌ কি স্বপ্নই থেকে যাবে? না, এটা তো স্বপ্নই থেকে যাবে কিনা এটা বলার এখনো সময় আসেনি, কিন্তু কতগুলি যে 1 বছর পরে আমরা তো সেই অগ্রগতি দেখছি। আমি আসছি যে কথাটা হচ্ছে যে মায়ের যে আক্ষেপ, তার প্রিয় সন্তানের চেয়ে প্রিয় তো মায়ের কাছে আর কিছু নাই, বাবা মার কাছে। সেই সন্তান চলে গেছে পৃথিবী থেকে, আজকে উনি আক্ষেপ করে, তার কথার মধ্যে তো আক্ষেপ আছে, কারণ কথাটার মধ্যে এই জিনিসটা উঠে এসেছে যে 1 বছরের মধ্যে এই আবু সাঈদের মা যেই বাংলাদেশ এই 1 বছরের মধ্যে যেটা সেটা দেখতে পাচ্ছে না, এটা আমার ধারণা আর কি, এবং এরকম অনেকেই দেখতে পাচ্ছে না। এটাই আমাদের একটু আপনার বিচলিত হওয়া বলেন, একটু শঙ্কিত হওয়ার কারণ রয়ে গেছে এখানে। সেটা হচ্ছে যে 1 বছর কিন্তু অনেক কিছু হয়ে যাওয়ার কথা উচিত ছিল, সেটা হয়নি। এবং দেখেন 36 দিনে যদি ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, 1 বছরে অনেক কিছু বদলানোও যেত।
আমি আসছি, আমার কথা হচ্ছে এই যে ফেসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলি, যার মধ্যে সবচেয়ে মানে কথাটা হচ্ছে যে শেষের দিকে হয়তো ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে আমরা বলি, কিন্তু এটা তো 16 বছর থেকে আস্তে 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 দানা বাঁধতে বাঁধতে, এটা তো প্রথম এই নেতৃত্বটার মূল সামনে তো বিএনপি ছিল। বিএনপি তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক শক্তি হিসেবে, জামাতও হয়েছে, অন্যান্যরা হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা সবাইকে যার যার ইয়াটা দিতে চাই, অবদানের স্বীকৃতি দিতে চাই, এটাই দেওয়া উচিত। কিন্তু এই যে মনে করেন এখন তো দৃশ্যপটে আওয়ামী লীগ নাই, কিন্তু তারা যে কোনো না কোনো ফর্মে বিএনপির ভিতর বা জামাতের ভিতর বা এনসিপির ভিতরে যে ঢুকে পড়ছে না বা ঢুকে পড়েনি, সে নিয়ে কিন্তু নানা আলোচনা আছে। আমার মতো অনেকে মনে করে যে কিছু কিছু ক্ষেত্রে ঢুকে পড়েছে, তারাও তো স্যাবোটেজ করতে পারে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড তো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে, বারবার প্রাসঙ্গিক করে তুলছে। যে এই যে মনে করেন এই যে রিসেন্ট যে ঘটনাগুলি হলো, এই যে আপনার সোহাগ হত্যা নিয়ে দেখেন, তারেক রহমান সাহেব গত 15-16 বছর দেশেই তো নাই, তার বিরুদ্ধে যেভাবে স্লোগান দেওয়া হলো, মানে টার্গেট করে যে ভাষায়, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। এটা তো হতেই পারে না। একটা মানুষ নিজে কত আপনার নিজেই আপনার শারীরিকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাজনৈতিকভাবে তো হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন। ওই মানুষটি এখনো দেশের মাটিতে পাই দেন নাই, তার বিরুদ্ধে আপনি, এবং কারা করছে দৃশ্য তো দেখছি যে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলি ছিল তাদের মুখ থেকে এগুলো তো আমরা যদি তারা করে থাকে, তারা যদি করে, এটা তো খুবই অমিনাস সাইন। কারণ এটা করতে পারেন না, কারণ বিএনপি বাংলাদেশের এখন এই অ্যাজ অফ টুডে মানে সর্ববৃহৎ রাজনৈতিক দল। আপনি তার সমালোচনা করতে পারেন যদি কোনো ভুল থাকে, কিন্তু আপনি এভাবে একটি দলের সর্বোচ্চ নেতাকে এভাবে গালি দেওয়া, এভাবে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া, এগুলো বাংলাদেশের রাজনীতি। এগুলো তো তাহলে আপনি আওয়ামী লীগের মতোই করছেন, অনেকে আপনাকে বলবে আওয়ামী লীগ এগুলো করতো, এবং শেখ হাসিনা এবং খালেদা জিয়া এবং তারেক রহমান সঙ্গে এর চেয়ে জঘন্য ভাষায় গালিগালাজ করতো এবং অন্যান্যদেরকেও করতো। সেই কালচারে আপনি কেন ফিরে যাবেন? কারণ এই যে নতুন বাংলাদেশ হয়েছে, সেখানে তো আপনি নিশ্চয়ই একটা এমন এক যেই কাজগুলি ফেসিবাদের কথা বলছেন, সবাই খালি ফেসিবাদী বলছেন, ফেসিবাদের কাজগুলি আপনি কেন করবেন? আমি কথা তো ছিল বদলানো, আপনি সেই বদলানোর জায়গাটা যারা এখন রাজনীতি করছেন, যারা এখন ভিন্ন স্লোগান তুলছেন, তাদের দায় নিতে হবে। তো তারা তো এই দায়, আমাদের সমালোচনা, এটা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করছে না। সমালোচনার ঢঙেও একটা নতুনত্ব বা পরিবর্তন, না, সমালোচনার একটা সিস্টেম আছে। আপনি রাজনৈতিক ভাবে আপনি একটা সমালোচনা করতে পারেন, করেন, সেটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কিন্তু বিএনপিও তো বেশ কয়েকটি সমাবেশ থেকে সেই একই কায়দায় স্লোগান তুলল। এই যে আমি কিন্তু কাউকে কিন্তু যারাই করে না কেন এটা ডিফেন্ড করছি না। আমি বলছি যে এই যে ফেসিবাদী শক্তি যেইভাবে কথা বলতো, যেভাবে কর্মকাণ্ড চালাতো, যে গুম হত্যা যেগুলো, সেই কাণ্ডগুলি তো এখনকার যারা আছে, যারা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আরো অন্য তারা নিশ্চয়ই এই কাজটি করবে না। এটা তো সাধারণ মানুষ চায়, এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা যে এটা পরিচালিত। তাহলে তো সৈয়দ আবু সাইদের মা যে কথাটা বললেন, তো তাইলে তো সেই কথার প্রতিধ্বনি হচ্ছে তো সেখানে। তাহলে আমাদের তো নিশ্চয়ই কোনো জায়গায় ভুল ত্রুটি হচ্ছে, এবং বড় রাজনৈতিক ত্রুটি হচ্ছে। জুলাই থেকে শিক্ষা নেইনি, আসতেছি আমি, ভুল ত্রুটি হচ্ছে, এবং সেই জায়গা থেকে 1 বছর কিন্তু 11 মাস শেষ হয়ে গেছে, 1 বছর আমরা চলে আসছি। আপনি 1 বছরের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারিনি, কিন্তু যেটা চলে গেছে সেটা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু আমার মানে সাজেশন বলেন, আমার মত বলেন, আমি মনে করি এখন থেকে, যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কারণ তাদের উপরেই অনেক বড় দায়িত্ব বর্তায়, কারণ তারাই কিন্তু আগামী দিনের রাজনীতি বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা এগুলোকে নেতৃত্ব দিবে। উনারা নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলকে তারাও কিন্তু তাদেরকে যাতে ফলো করা মানে আমি রাজনৈতিক আদর্শের কথা বলি নাই। মনে করেন এই দেশটাকে যে আমরা একটা সুশৃঙ্খল ধারায় ফিরিয়ে আনবো, ফেসিবাদের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে আলাদা করে গণতান্ত্রিক যে বাংলাদেশ চাই, এই দেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক বাংলাদেশ চাই, সেই বড় দায়িত্ব ডেফিনেটলি বিএনপির। কিন্তু যারা সরকারে আছে তাদের থেকে সেটা ফেসিলিটেট করতে হবে, এটা বিএনপির জন্য করতে হবে না, দেশের জন্য। তাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে যদি কেউ যদি সেখানে যে বারবার এমন কেউ থেকে থাকে যারা হয়তো চায় না যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা মানে চলুক, একটা সুষ্ঠু নির্বাচন হোক, সংস্কারগুলি ঠিকমতো হোক, বিচারটা হোক, নাও তো চাইতে পারে। কারণ আমরা তো অনেকে বলেন যে বর্তমান সরকারের
বিভিন্ন জায়গায় ফেসিবাদী শক্তিরা বসে আছে, তাহলে তারা তো তাদের কাজগুলি করবে নানাভাবে। আপনি কেন সে পা দিবেন? কাজেই এটা বিএনপির সর্বোচ্চ মহল থেকে কিন্তু এই কথাটা বারবার উচ্চারিত হয়েছে যে সরকারের মধ্যে এই ধরনের কোনো লোক আছে কিনা, বা অন্যান্য জায়গায় আছে, মানে অদৃশ্য একটা শক্তির কথা বলা হচ্ছে। অদৃশ্য শক্তি, কিন্তু কিছু দৃশ্যমানও আছে। কিন্তু আমরা উনি তারেক রহমান সাহেব অদৃশ্য শক্তির কথা বলেছেন, কিছু কিছু অদৃশ্য শক্তি ঠিক আছে, এই অদৃশ্য শক্তিগুলি তাদের কিছু টুলসের মাধ্যমে কাজ করে, সেটা সরকারে থাকতে পারে এবং সেগুলি কিছু রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু থাকতে পারে। আমার কথা হচ্ছে আসলে কি থাকতে পারে না আছে? আমার মনে হয় আছে, কারণ এখন আপনি যদি বলেন যে আমার প্রমাণ দেখান, আমি তো এটা সে প্রমাণ আমি দিতে পারবো না। কারণ আমার কাছে কেন মনে হয় এমনও তো হতে পারে বিএনপির মধ্যে হয়তো ঢুকে গেছে, কারণ বিএনপি তো এমন কোন রেজিমেন্টের দল না যে আপনাকে স্ক্রিনিং করে করে আপনি ঢুকায়, স্ক্রিনিং করা সম্ভব না। এই ধরনের দলগুলো এরকমই হয়। এমনকি জামাতের মতো একটা রেজিমেন্টের পার্টির মধ্যেও তো ঢুকে গেছে বলে অনেকে মনে করে, এনসিপির মধ্যে ঢুকতে পারে। এরা আবার বিএনপি আবার অন্যরা ওই রাজনৈতিক দলগুলিতে তারা ইনফিল্ট্রেট করেছে, কারণ যেহেতু তাদের রাজনৈতিক সংগঠন নাই, সেখানে আবার তারা কোনো বন্ধু পাইলো কিনা সেটা হয়তো কিছু সুযোগ সুবিধার বিনিময়ে হইতে পারে, মানে আপনার নানাভাবে সেই জিনিসগুলি যারা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, তাদের শিষ্য, তারা নিশ্চয়ই এগুলি দেখা উচিত, নাহলে তাদের তো বদনাম হচ্ছে। কারণ এগুলো দেখেন অলরেডি দেখেন বিএনপি কিন্তু কয়েক হাজার নেতাকর্মী কিন্তু বহিষ্কার করেছে, 5,000-এর মতো। এখানে কিন্তু এটা এনাফ না, কিন্তু হচ্ছে তো। বিএনপির নাম দেখেন কোথায়, তারেক সাহেবের কোনো এটার কোনো কিছু হয়তো জানেই না, ওই তারেক সাহেবের নামে আপনার যে স্লোগান হচ্ছে এবং জঘন্য ভাষায়, ওই দায়টা কিন্তু ওখানে বর্তানোর চেষ্টা করা হচ্ছে। তো কাজেই বিএনপিরও সতর্ক অবস্থানে থাকা উচিত, এবং আমি যতটুকু জানি তারা এই পদক্ষেপ নিয়েছে। আমার মনে হয় বিএনপি যেহেতু একটা তাদের অনেক জনসমর্থন আছে, তারা যারা এইসব দুষ্কর্মের সঙ্গে জড়িত, যারা এইসব চাঁদাবাজি বলেন, যারা এইসব আপনার স্যাবোটেজ করছে, এইসব তাদেরকে আসলে ক্লিন করে ফেলানো উচিত। না, সবসময় ক্লিন তো পরের বিষয়। এই কর্মকাণ্ডের ফলে যে জুলাই গণ অভ্যুত্থানের বড় বড় স্টেক যেগুলো, তা রাজনৈতিক শক্তির কথা বলছি, সেই রাজনৈতিক শক্তিগুলো সাধারণ মানুষের কাছে একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন কিনা? একটু হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ আপনারা জাতিগতভাবে গোলফিশ মেমরি হয়েছে কি, এই যে দেখেন 15-16 বছর শেখ হাসিনা যা করে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এই যে একটা মুক্তি পেল, মানুষ খুশি হয়েছে, বেশিরভাগ মানুষই খুশি হয়েছে। তো তাহলে বেশিরভাগ মানুষ খুশি হলে যারা এখন বিশেষ করে রাজনৈতিক দলগুলি বা সরকার, তাদেরকেও তো কিছু কিছু জায়গায় একটা ঐক্যমতের ভিত্তিতে কাজগুলি পরিচালনা করা উচিত, যাতে বাংলাদেশের মানুষ সেই ঐক্যটা থাকে এবং তারা খুশি হয়। তারা কিন্তু আপনি দেখবেন, এটা কিন্তু সত্যি কথা যে বাংলাদেশের মানুষ যে অনেকের বিভিন্ন রাজনৈতিক সমর্থন করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা চায় না যে এখানের মধ্যে এমন কিছু ঘটুক, chaotic সিচুয়েশন হয়ে ফেসিবাদ এবং আবার সেই বাংলাদেশ বিরোধী শক্তিগুলি আবার একত্রিত হয়ে স্পেস পেয়ে যায়, এবং আবার তাদের যে স্বপ্ন, তাদের যে বাংলাদেশ নিয়ে যে তাদের যে আকাঙ্ক্ষা, সেটা আপনার ধূলিসাৎ হয়ে যায়। এটা কিন্তু কেউ চায় না। কিন্তু এটা আমি মনে করি, আমার এই অবজারভেশনটা ঠিক আছে। তো কাজেই সেটা নিশ্চয়ই বিএনপি সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তারাও নিশ্চয়ই চান না। কিন্তু যেহেতু এত বড় রাজনৈতিক দলের মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের থাকে, এখন সেই জায়গায় তো ইচ্ছা করলে সবকিছু করা যায় না। আমার মনে হয় ওনারা চেষ্টা করছেন, করবেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যাদের নিয়ন্ত্রণে এখন যারা ক্ষমতায় আছেন, তারা যে দায়িত্বটা পালন করার কথা, তারা তো 50% পালন করতে পারেন নাই। আমি একটা বললাম আর কি, 50%-এর নিচে। উনি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে উপদেষ্টা সদর বলতেছেন উনি চিরুনি অভিযান করবেন। আরে বাবা, চিরুনি অভিযান বিভিন্ন সরকারের সময় এরকম হয়, কিন্তু কত হচ্ছে ঢাকা শহরের মধ্যে মানুষ যদি আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি অবনতি ঘটে, সারা বাংলাদেশে কি হবে? ঢাকা শহরেই তো, রাজধানী ঢাকায় তো সবচেয়ে বেশি আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন হচ্ছে এখানে। এখানে যদি আপনি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, অন্য দেশে ঘটনা ঘটছে তো। আমি তো মনে করি গোপালগঞ্জের ঘটনায় শুধু বুঝলাম সেখানে ফেসিবাদী শক্তিদের কিছু হয়তো সমর্থন আছে, অনেকটা ভালো থাকতে পারে, কিন্তু এটার সঙ্গে যারা প্রশাসনে আছেন,
যারা আইন শৃঙ্খলা রক্ষার নিয়োজিত আছেন তারা যে যথেষ্ট পরিমাণ এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এটার জন্য, এটা না হওয়ার জন্য যে পরিমাণ সতর্কতামূলক ব্যবস্থা, যে ধরনের আইন মানে আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা, সেই ব্যবস্থা নেন নাই, এবং না নেওয়ার কারণে এটা হয়েছে। তাদের কাছে কি বার্তা ছিল? ডেফিনেটলি ছিল। তারা তো নিশ্চয়ই, আমি তো আগেই বললাম যে আপনি একটা, বাংলাদেশ তো একটা সিস্টেমের মধ্যে আছে, নাই তো না। এখন এখানে আপনি গোয়েন্দা সংস্থার, আপনি কি কোনো ইনফরমেশন পান নাই এই ধরনের ঘটনা করতে পারে? আপনি শুধু গোয়েন্দা সংস্থা না, অন্য কোনো ভাবে আপনার নানাভাবে, নানা চ্যানেলে আপনি এটা পাইতে পারেন। তাহলে এই ইনফরমেশনগুলি থাকলে এই ধরনের একটা ঘটনা যাতে না হয় সেই ব্যবস্থা কি আপনি নিতে পারতেন? এমন না যে এটা সারা বাংলাদেশে এরকম হচ্ছে। গোপালগঞ্জে দরকার হলে আপনার বাইরে থেকে আরো আইন শৃঙ্খলা রক্ষা ডেপ্লয় করা উচিত ছিল, বা আরো যা যা করার, যেসব ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে বা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা, সেগুলো নেন না নিশ্চয়। না নিয়ে আমি বুঝলাম না, হয়তো নীরব দর্শকের ভূমিকায় পালন করেছেন কিনা। আমাকে এই নীরব দর্শক হবার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে? ডেফিনেটলি ওই যে বললাম, ওই যে ফেসিবাদীদের মানে বুঝাতে চাচ্ছে যে তাহলে ফেসিবাদীদের সঙ্গে এদের ডিফারেন্সটা কোথায়, এই জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু ডিফারেন্সটা ডেফিনেটলি আছে। আমি ওদিন সোশ্যাল মিডিয়াতে দেখি, আমি খুব মানে আমার কাছে, আপনার আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে আমার তুলনা করছে। আরে বাবার, বিএনপি তো এখনো উনাদের যে মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন এখনো দেশেই আসেন নাই, এবং চেয়ারপারসন নিজেই অসুস্থ একজন মানুষ। হ্যাঁ, এই অবস্থায় আপনি আলমগীরও কিন্তু এরকম কোন অশ্লীল বা অশালীন, সবসময় ভদ্রলোক এবং মানে মার্জিত ভাষায় কথা বলেন, এটা আমরা জানি। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি যে এই যে আওয়ামী লীগের মতো একটি দলের সঙ্গে বিএনপি এখনো ওই পর্যায়ে যায় নাই যে আপনি এইভাবে তাদের সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা না গেলেও মনে করেন ইকুইট করবেন। তো এটা আমি আবার দেখলাম যে এমন কিছু দল বা এমন কিছু দলের মানে সমর্থকরা করছেন যারা ফেসিবাদী বিরোধী মানে শক্তি হিসাবে আছেন। তো তাদের আবার কি এজেন্ডা, সেটাও তো আমাদের তাহলে ভাবতে হবে। তারা কেন বাংলাদেশের, আপনি তো বাংলাদেশে বিএনপিকে বাদ দিয়ে তো আপনি কিছু চিন্তা করতে পারবেন না যদি আপনি ইয়েভাবে চিন্তা করেন, বা যদি আপনি মানে সুশৃঙ্খলভাবে চিন্তা করেন, যদি আপনি একটু খুব মেথডিক্যালি চিন্তা করেন, আপনি যদি গণতান্ত্রিকভাবে চিন্তা করেন, তাহলে তো একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলকে আপনি তো বাদ দিতে পারবেন না। তো বাদ দিতে হইলে তো তাহলে আবার ফেসিবাদী শাসন কায়েম করতে হবে। সেটা তো ফ্যাসিজম। হ্যাঁ, সেটা তো তাহলে ওই শেখ হাসিনার ফেসিজম বা আরেকটা ফেসিজম আইলো, সে একই কথাটা হইলো। ফেসিজম তো একটা কনসেপ্ট, এটা একটা আইডিয়া। এটা তো বিভিন্ন বিশ্বের দেশে দেশে আছে, কোথাও হাসিনা, কোথাও অন্য কেউ থাকে, কোথাও বিভিন্ন জায়গায় থাকে। এখন কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো সেটা চায় না, এদেশের মানুষ এটা এফোর্ড করতে পারবে না। 16 বছর বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। তো কাজেই আজকে গোপালগঞ্জের কথা বলেন, কালকে ওই ঢাকায় একটা ঘটনা ঘটবে, পরশুদিন কুমিল্লা একটা ঘটবে, যে কোনো জায়গায় যে ঘটছে, এগুলোর সঙ্গে আমার ধারণা এগুলা যে এসব ঘটনা ঘটিয়ে ওই বিএনপির নাম দিয়ে দিচ্ছে, বা হয়তো বা জামাতের নাম দিয়ে দিতে পারে কালকে, বা অন্য কারো নাম, এগুলো আমার মনে হয় অনেকটা পরিকল্পিত মনে হচ্ছে আমার কাছে। এবং সেই কারণে সেখানে আপনি মিল খুঁজে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সেই অদৃশ্য শক্তির মানে পদচারণা বলেন আর যাই বলেন, এটার মধ্যে আমরা একটা রিলেশন। এখন আমাদের রাজনৈতিক যে ঐক্যে ফাটল ধরানো, এটিও কি এই অদৃশ্য শক্তির অপকর্ম? ডেফিনেটলি। কারণ আমরা তো প্রথম দেখেছিলাম যে রাজনৈতিক যে ফেসিবাদী বিরোধী শক্তিগুলি অনেকগুলি বিষয়ে তারা ঐক্যমত ছিল, ফেসিবাদকে আর ফিরিয়ে আনতে দেবে না। তারা যদি এগুলা করে তাহলে তো ফেসিবাদেরকেই সবগুলো জায়গা থেকে আপনারা স্পেস দিয়ে দিলেন, তো তারা ঢুকবে, তো তারা তো ঢুকার জন্য বসে আছে, এক রূপে ফিরবে। হ্যাঁ, তো গোপালগঞ্জ তো দেখলেন, এতক্ষণ তো গোপালগঞ্জ নিয়ে অনেক আলোচনা করলাম আমরা। তো এরকম শুধু গোপালগঞ্জ না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটবে যদি আপনি দেন। তো এই জিনিসটা আমাদেরকে বাংলাদেশের মানুষকে শঙ্কিত করে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে, সরকারের এই ধরনের এক ধরনের মানসিক প্রিপারেশন নেবার তাগিদ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, এবং রাজনৈতিক শক্তিগুলোরও এক ধরনের আকাঙ্ক্ষা বা আগ্রহ আছে, বা সেই লক্ষ্যে তারা কিন্তু তৃণমূল চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলগুলো। যদিও এক পক্ষ বলছেন যে পিআর পদ্ধতিতে, অন্য পক্ষ বলছেন ট্রেডিশনাল ফরম্যাটেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। যে ফরম্যাটেই হোক না কেন, আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার মতো যে পরিবেশ পরিস্থিতি দরকার, ধীরে ধীরে কি আমরা সেই পরিবেশ হারাচ্ছি কিনা, সেজন্য ছোট করে বলবেন, সেজন্য আসলে রাজনৈতিক দলগুলোর আচার আচরণ এবং সরকারের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা কি বলে?
আমার কথা হলো যে আপনার যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা হলো, এটা যখন এটা মানে এক ধরনের অফিসিয়াল হলো, যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যে মিটিংটা করেছে, মিটিং এর পরে এই বিষয়টা এসেছে। এবং কয়েকদিন আগে আমরা মির্জা ফখরুল সাহেবকে দেখলাম বলতে, যে অফিসিয়ালি উনি বললেন যে আপনার ওই কথা, ওই মিটিং এর আগে আমরা আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং সিইসি গুলো ঘোষণা করেছেন। এখন কথাটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব, এতে কোনো ইয়ে নেই। কিন্তু আপনি যদি দেশে যদি অশান্তি তৈরি করে রাখেন, বিভিন্ন ঘটনা ঘটান, ফেব্রুয়ারি থেকে আপনি আরো তো 10 বছরও নির্বাচন করবেন না। এই যদি কথার কথা যদি বিশৃঙ্খলা আর যদি সুশৃঙ্খল অবস্থা থাকে, সবকিছু মোটামুটি ঠিক থাকে, আপনি তো এমন না যে এক বছর বা 1.5 বছরের মধ্যে বাংলাদেশে সবকিছু ঠিক করে ফেলবেন। কিন্তু একটা বাংলাদেশটাকে তো গণতান্ত্রিক যে ব্যবস্থা ছিল সেই যে ট্র্যাকলেস হয়ে গেছে, এটাকে ট্র্যাকে তুলতে হবে। ট্র্যাকে তুলতে হলে তো নির্বাচন করে একটা গণতান্ত্রিক শাসন মানে সরকারকেও তো এখানে আপনাকে মানে কি বলে প্রতিষ্ঠিত করতে হবে। এখন যারা ক্ষমতায় আছেন ওনারা ডেফিনেটলি এটা করতে পারেন, চেষ্টা, আমি ইউনূস সাহেব তো অনেকবার বলেছেন। এখন এটা যাতে না হয় এই শক্তিটাও আছে, নির্বাচন যাতে না হয় ওই যেটা আমি বললাম, এটা সরকারের ভিতরেও আছে, মানে নির্বাচন না হওয়ার আমার ধারণা, মানে সবাই না কোনো, এবং ওই যে কিছু অদৃশ্য শক্তিও আছে। কিছু কিছু এমনও হইতে পারে যে যারা এখনকার মানে মনে করেন মানে তখন ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, তারা হয়তো তাদের নানা হিসাব থাকতে পারে। তারা চিন্তা করছে যে নর্মাল যে এখন যে সিস্টেম আছে এই সিস্টেমে এগুলো তারা কয়টা সিট পাবে, সে তাদের হিসাব নিয়ে এগুলি আসতে তাদের এটা কাঙ্ক্ষিত সেভাবে হিসাব মানে মনে করেন সিট নাও পেতে পারে। তো কাজেই নির্বাচনটা যদি প্রলম্বিত হয় তাহলে তাদের জন্য হয়তো কিছুটা সুবিধা হতে পারে, সেই হিসাব থাকতে পারে। কিন্তু আসলে এই হিসাবগুলি এভাবে না করাই উচিত। কারণ এই জন্যই উচিত, কারণ আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, যেটা শেখ হাসিনা করতেন না, যার জন্য এই জন্য কোনো নির্বাচনে উনি দেন নাই, তো জোর করে ক্ষমতা রয়ে গেছেন। এখন তাহলে আপনাকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। সেখানে হয়তো আপনি মানে ছাড় দেওয়ার মানসিকতা, সেখানে হয়তো আপনি যেহেতু এখন অনেকে মনে করছে এটা হয়তো সত্যি কথা যে নর্মাল একটা ইলেকশন হলে বিএনপি ক্ষমতা চলে আসবে একটা মতো ব্রুট মেজরিটি নিয়ে, এই তো বিষয়টা। তো এখন মনে করেন সেখানে তো আলোচনা মাধ্যমে সমঝোতার পথও তো আছে। এটা আমি আমার মতো মনে করেন, যারা মনে করছেন যে তারা হয়তো তেমন সিট পাবেন না, কারণ সেখানে আমি তো মনে করি হয়তো অনেক কিছু যুক্তির মধ্যে থাকলে, অনেক কিছু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে যে মিল থাকে, বিএনপিও তো অনেক কিছু ছাড় দিতে পারে এবং মিলিয়েও যেতে পারে। বিএনপিতে সব এমন না যে সবকিছু রিজিড, সবকিছু সব দখল করে ফেলতে চাচ্ছে, একেবারে রাষ্ট্র ক্ষমতা কাউকে কিছু দিতে চায় না, এরকমও তো আমি দেখিনি এখন মানে বক্তব্যের মধ্যে। হ্যাঁ, আমি তো অনেক জায়গায় তাদেরকে ছাড় দিতে হচ্ছে। এখন ঠিক আছে, মানে আমার কথা হলো যারা মনে করেন শঙ্কিত যে তারা তাদের ক্ষমতা শেয়ার পাবে কি না, কি পাবে না, সেটা আলোচনাও করতে পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করেছে না, এবং দূরত্ব তো কমেছে, দূরত্ব কমেছে। এখন আবার দেখলাম মাঝে মাঝে আমরা পিআর পদ্ধতি, এই সংস্কার, এই বিচার, আর ভাই এগুলো সব বুঝে বাংলাদেশের মানুষ চায়। এবং আপনি তো আর 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে সবকিছু শেষ করতে পারবেন না। আমাদের কত তো লজিক্যাল হওয়া, লজিক্যালি চিন্তা করা, এবং একটা সত্যিকারই আপনি তো বাংলাদেশকে যদি ভালোবাসেন, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনার স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন, তাহলে তো আপনাকে অনেক জায়গায় ছাড়ও দিতে হবে, সেই দলই হোক। তো কাজে আমরা চাই যে দেশটা আবার ফেসিবাদের এর মধ্যে কবলে না পড়ে, আবার কবলে না, যে কোনো ফেসিবাদী আবার কেউ ফ্যাসিস্ট না হয়ে ওঠে, কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে, বাংলাদেশের মানুষ যাতে স্বপ্নের বাংলাদেশ খুঁজে পায়, আবু সাইদের মায়ের সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পায়। জি, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আসলে আজকে 16 ফেব্রুয়ারি, দুঃখিত 16 জুলাই 2025, আজকের এই দিনে 2024 সালের এই দিনে শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুকের পাঁজরকে ঢাল করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আবু সাইদের মা, শহীদ আবু সাইদের মা, তিনি আজকে আক্ষেপ করে বলেছেন ছেলের স্বপ্নের সেই বাংলাদেশ দেখবার জন্য তিনি অপেক্ষায় আছেন। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার একজন শহীদ মাতার সেই স্বপ্ন পূরণের জন্য কার্যকর পদক্ষেপ নেবেন। প্রত্যেকের জায়গা থেকে
বাংলাদেশের জন্য, সুন্দর একটি বাংলাদেশের জন্য ছাড় দেবার মানসিকতা পোষণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।